ন্যাপস্যাক খুলে রুটি আর ঠান্ডা মাংস দিয়ে লাঞ্চ সারলাম আমরা। আধ ঘন্টার মধ্যেই খাবার পাত চুকল। লাফ দিয়ে নতুন উদ্যমে সামনে এগোলেন মিস্টার স্মিথ। দলপতির ভার নিল জেমস ব্র্যাক। খুব ধীরে এগোতে লাগলাম আমরা। আমাদের গাইডের মুখে স্পষ্ট সন্দেহের ছাপ। হঠাৎ আমাদের ছেড়ে সামনে এগোলো হর্ন। দেখতে পেল পথ আদেও আছে কি নেই। পথ আদেও আছে কি নেই। মিনিট ২০ পর ফিরল সে। আমাদের নিয়ে চলল উত্তর পশ্চিম দিকে। ৩-৪ মাইল সামনে ব্ল্যাক ডোম। আমাদের পথের অবস্থা এখনো খুব খারাপ। আলগা পাথর আর তারের মতো শক্ত ঝোপ ছড়িয়ে আছে। অনেক কষ্টে ১০০-১ ফুট উঠতেই সামনে পড়ল বিশাল এক ফাটল। ইতস্তত বিক্ষিপ্ত ছেঁড়া শেকড়, ভাঙা ডালপালা, বড় বড় পাথর পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে। পাহাড়ের পাশ দিয়ে যেন নেমে গেছে বিশাল কোনো হিমবাহ। গ্রেট আইরির বড় পাথরটা এদিক দিয়েই গড়িয়ে নেমেছে, বলল জেমস ব্র্যাক। তাতে কোনো সন্দেহ নেই, বললেন মিস্টার স্মিথ। তা পথ যখন একটা তৈরি হয়েছে, তখন এ পথ ধরেই এগোনো যাক। পর্বত আরোহণের জন্যে এই জায়গাটাই মনে মনে বেছেছিল হ্যারি হর্ন। শক্ত মাটির উপর পা রাখতে আর অসুবিধে হলো না। অনেক সহজ হয়ে এলো আমাদের কাজ। সোজাসুজি উপরে ওঠার ফলে ১২:৩০ নাগাদ পৌঁছলাম স্লাইডের প্রান্তে। গ্রেট আইরির সর্বশেষ বাধাটা আর মাত্র ১০০ ফুট সামনে। ঝাড়া ১০০ ফুট উঠে গেছে খাড়া দেয়াল। চুরোর দিকে দেয়ালটা অসমতল। এখানে সেখানে মাথা বের করে আছে ছুঁচের মতো পাথর। এক জায়গায় পাথরের প্রান্তটা দেখে মনে হয় আকাশের গায়ে যেন লেপ্টে আছে বিশাল এক ঈগল। উড়ে উঠবে এখনই। না, এদিক দিয়ে উপরে ওঠার কোনো সম্ভাবনা নেই। একটু দাঁড়ান, বললেন মিস্টার স্মিথ। সামান্য বিশ্রাম নিয়ে তারপর দেখা যাক অন্য দিক দিয়ে ওঠা যায় কিনা। এদিক দিয়েই পাথর গড়িয়ে পড়েছে, বলল হ্যারি হর্ন। সুতরাং এদিক দিয়ে ওঠা না গেলে আর কোনো দিক দিয়েই ওঠা যাবে না। দুজনের কথাই ঠিক। কোন দিক দিয়ে রাস্তা একটা বের করতেই হবে। মিনিট ১০ বিশ্রামের পর দেয়ালের একেবারে গোড়ায় গিয়ে দাঁড়ালাম আমরা। তারপর পথের সন্ধানে ঘুরতে লাগলাম চারপাশে। এত কাছ থেকে গ্রেট আইরিকে মনে হলো যেন একটা স্বপ্নপুরী। মনে হলো এখানে যেন ড্রাগন আর দানবের বাস। পৌরাণিক কাহিনীর কাইমিরা, মাথা সিংহের, ল্যাজ সাপের ও ছাগলের মতো দেহের কল্পিত অগ্নি উদগীরণকারী দানব। গ্রিফিন ও অন্যান্য দানব এসে এখানে আস্তানা গাড়লেও আমি বোধহয় এতটুকু আশ্চর্য হতাম না। ১.৫ ঘন্টা ধরে অতি কষ্টকর চক্কর শেষ করে আবার ফিরে এলাম আগের জায়গায়। হতাশায় ভেঙে পড়লাম আমি। মিস্টার স্মিথও আমার চেয়ে কম হতাশ হননি, সেই সাথে যথেষ্ট বিরক্ত। চিৎকার করে বললেন, দূত্তর। এবার বুঝলাম গ্রেট আইরি কি। এটা আগ্নেয়গিরি না ছাই। ভেতরে জ্বালামুক্ত নেই, আছে ঘোড়ার ডিম। বললাম, আগ্নেয়গিরি কিনা জানি না, তবে সন্দেহজনক কোনো শব্দ তো শুনতেই পাচ্ছি না। ধোঁয়া বা আগুনের শিখারও চিহ্ন নেই। অগ্ন্যুৎপাতের ভয়ে ভীত হবার কোনো কারণই তো দেখি না। চারদিক একেবারে নিস্তব্ধ। মাথার উপরে ঝকঝক করছে আকাশ।
এই পাথরের দেয়ালের পরিধি বিশাল। মনে মনে হিসাব করে দেখলাম 1200 থেকে 1500 ফুট হবে। দেয়ালটা কতখানি পুরু জানতে পারলে ভেতরের গহ্বর কতটা চওড়া সে সম্বন্ধে একটা ধারণা করা যেত। অনেক উপরে উঠছে কিছু শিকারী পাখি। তাছাড়া আশপাশের কোথাও প্রাণের চিহ্নমাত্র নেই। এখানে এখন বাজে ঠিক 3টে। বিরক্তিতে চিৎকার করে উঠলেন মিস্টার স্মিথ। সারাদিন এখানে দাঁড়িয়ে থেকে লাভটা কি হবে শুনি? চুড়োয় ওঠার তো বুদ্ধি নেই। মিস্টার স্টক, রাত নামার আগেই যদি প্লেজান্ট গার্ডেনে ফিরতে চান তাহলে আর দেরি না করে রওনা দিতে হবে এখনই। আমি কোনো জবাব দিলাম না। যেখানে বসেছিলাম সেখান থেকে নড়লামও না এতটুকু। আবার হাঁক দিলেন তিনি। মিস্টার স্টক, আপনি কিন্তু আমার কথার কোনো জবাব দিলেন না। চলুন রওনা দেয়া যাক। আমার মনের অবস্থা তখন করুণ। যদি এখনই নামা শুরু করি তাহলে তো আমার মিশন ব্যর্থ হয়ে যাবে। মনটা নাছোড়বান্দা হয়ে উঠল। দ্বিগুণ বেড়ে গেল কৌতূহল। কিন্তু জেদ যতই চাপুক, কী বা করার আছে আমার? দুর্গম এই পাহাড় ভেঙে বা উল্টে ফেলে তো আর ভেতরে ঢোকা যাবে না। শেষমেশ গ্রেট আইরির দিকে তীব্র একটা চাউনি হেনে সাথীদের পেছন পেছন নামতে শুরু করলাম। বিশেষ কিছু কষ্ট হলো না নামার সময়। যেসব পথ দিয়ে অতি কষ্টে হ্যাসর প্যাসর করে উঠেছিলাম সেদিক দিয়ে সেফ গড়িয়ে নেমে এলাম। 5টা নাগাদ পৌঁছে গেলাম পাহাড়ের তলদেশে। উইলডনের কৃষক খুব খুশি হলো আমাদের দেখে। খাবারের ব্যবস্থা হয়ে গেল দেখতে দেখতে, যেটার এখন খুব প্রয়োজন। ঢুকতে পারলেন না ভেতরে? জানতে চাইল সে। না, জবাব দিলেন মিস্টার স্মিথ। ভেতর বলে কিছু থাকলে তো ভেতরে ঢুকবো। ওটার ভেতরের চিন্তাটা আছে শুধু এখানকার লোকজনের মনে। যত সব। প্লেজান্ট গার্ডেনের বাড়ির সামনে এসে যখন গাড়ি থামলো তখন রাত 8:30। রাতটা কাটালাম ওখানেই। ঘুম উবে গেল আমার চোখ থেকে। নিজেকেই নিজে প্রশ্ন করলাম, কি করব? থেমে না পড়ে আবার কি নতুন করে পর্বত আরোহণের চেষ্টা করব? কিন্তু প্রথম অভিযানের চেয়ে আহামরি এমন কি বা ভালো হবে সেটা? না, ওয়াশিংটনে ফিরে গিয়ে মিস্টার ওয়ার্ডের সাথে পরামর্শ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সুতরাং পরদিন গাইড দুজনকে মোটা বকশিশ দিয়ে ফিরে এলাম মর্গানটনে। তারপর মিস্টার স্মিথের কাছ থেকে বিদায় নিয়ে সেই রাতেই চেপে বসলাম ওয়াশিংটনগামী ট্রেনে। 4। গ্রেট আইরির রহস্য কি আমরা উদ্ঘাটন করতে পারবো না কোনো দিন? নাকি আমাদের কল্পনা শক্তির বাইরে কোনো ঘটনায় হঠাৎ খুলে যাবে এই রহস্যের দুয়ার? এর একমাত্র উত্তর দিতে পারে ভবিষ্যৎ। এই রহস্যের সমাধান করা কি খুব গুরুত্বপূর্ণ সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ এরই উপর নির্ভর করছে ওয়েস্টার্ন ক্যারোলিনার এতগুলো মানুষের নিরাপত্তা। ওয়াশিংটনে ফিরে আসার দিন 15-র মধ্যেই এ উত্তেজনা চাপা পড়ে গেল নতুন ধরনের আরেক উত্তেজনায়। তবে এটার গুরুত্ব কম নয়। মে মাসের মাঝামাঝি পেনসিলভেনিয়ার সবগুলো কাগজে ফলাও করে ছাপা হলো বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা। প্রধান শহর ফিলাডেলফিয়া থেকে রাস্তা ছড়িয়ে পড়েছে চারদিকে। এই সব রাস্তার উপর দিয়ে বিদ্যুৎ বেগে চলে যাচ্ছে কি যেন একটা জিনিসটা এত জোরে ছুটে চলে যাচ্ছে যে ওটা দেখতে কেমন বা কত বড় তা কেউ বলতে পারবে না। তবে ওটা যে একটা মোটর গাড়ি সে ব্যাপারে একমত হলো সবাই। মোটর গাড়িটা কী ধরনের সেটা বুঝতে না পারলেও কল্পনা
করতে কেউ ছাড়ল না। আর জনসাধারণের যখন কল্পনার ঘোড়া ছোটায় তখন আর তাদের ঠেকায় কে? এটা যে সময়ের কাহিনী, সে সময় বাষ্প, গ্যাসোলিন মানে পেট্রোল বা বিদ্যুৎ চালিত কোনো মোটর গাড়ি ঘন্টায় 60 মাইলের বেশি ছুটতে পারত না। আমেরিকা ও ইউরোপের শ্রেষ্ঠ এক্সপ্রেস ট্রেনের গতিবেগও ছিল এরকমই। অথচ এই আশ্চর্য যান নাকি ছুটে যাচ্ছে তার দ্বিগুণ বেগে। বলা বাহুল্য, এত জোরে ছোটা অন্য যানবাহন বা পথচারীর পক্ষে খুবই বিপজ্জনক। প্রথমে গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে, তারপরই বিদ্যুৎ গতিতে ছুটে আসছে এই যন্ত্রযান। পেছনে রেখে যাওয়া ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ছে গাছের ডাল, আতঙ্কিত হয়ে উঠছে আশপাশের মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর পাল। বাতাসের প্রচণ্ড ধাক্কা সইতে না পেরে মারা পড়ছে বহু পাখি। খবরের কাগজের রিপোর্টে অদ্ভুত এক কাহিনী সবার দৃষ্টি আকর্ষণ করল। এত জোরে ছুটে যায় এই যান, অথচ রাস্তায় চাকার দাগ পড়ে থাকে না। কিন্তু ভারী কোনো যানবাহন গেলে তো রাস্তায় চাকার দাগ পড়ার কথা। বড়জোর দেখা যায় ধুলোর একটা খেলা। পেছনে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাতে ধুলোর রেখা তো থাকবেই থাকবেই। বস্তু চূড়ান্ত বেগে ছুটে গেলে সম্ভবত তার ওজন কমে যায়, মন্তব্য করল নিউ ইয়র্ক হেরাল্ড। প্রতিবাদে ঝড় বয়ে গেল চারদিক থেকে। এই পাগলামির একটা বিহিত করা দরকার। রাস্তায় প্রত্যেকটা যানবাহন ও পথচারী ভয়াবহ বিপদের সম্মুখীন। কিন্তু এটাকে থামানো যাবে কি করে? এটা কার গাড়ি? কোথা থেকে আসে? যাই বা কোথায়? কেউ জানে না। বুলেটের মতো ছুটে আসে এই গাড়ি, মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। বাতাসে ছুটে যাওয়া কামানের গোলাকে তো আর আটকানো সম্ভব নয়। কি জাতের ইঞ্জিনে ছুটছে এ গাড়ি তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটা চলে যাওয়ার পর বাতাসে ধোঁয়া, বাষ্প, পেট্রোল বা অন্য কোনো ধরনের তেলের গন্ধ ভেসে বেড়ায় না। এ গাড়ি সম্ভবত বিদ্যুৎ চালিত। এতে আছে নতুন মডেলের অ্যাকুমুলেটর, যাতে ব্যবহৃত হচ্ছে অজ্ঞাত কোনো তরল পদার্থ। ভীষণ উত্তেজিত হয়ে উঠল জনসাধারণ। আর জনসাধারণ উত্তেজিত হলে যে কোনো গুজবে কান দেয়। রহস্যময় এই গাড়ি সম্বন্ধে প্রতিটি রিপোর্ট গুজব বিশ্বাস করলো তারা। এটাকে বলা হলো একটি ভৌতিক গাড়ি। এর ভেতরে বসে থাকে ভূত, অপদেবতা, পৌরাণিক, পশুশালা থেকে পালিয়ে আসা দানব। মোট কথা, এই গাড়ি চালায় স্বয়ং শয়তান। তার প্রচণ্ড শয়তানি ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা তুচ্ছ। কথা হলো, আমেরিকায় এত জোরে গাড়ি চালাতে গেলে স্বয়ং শয়তানকেও স্পেশাল পারমিট, গাড়ির নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। কিন্তু খোঁজ খবর করে দেখা গেল 200 মাইল বেগে গাড়ি চালানোর অনুমতি কাউকেই দেয়া হয়নি। অতএব জনগণের নিরাপত্তার খাতিরে যেখানে হোক এই শয়তান ড্রাইভারের মুখোশ খুলে ফেলতেই হবে। এদিকে শুধু পেনসিলভেনিয়াতেই এই কাণ্ড ঘটল না। পুলিশের রিপোর্ট আসতে লাগলো বিভিন্ন রাষ্ট্র থেকে। এই ভুতুড়ে গাড়িকে দেখা গেছে ফ্রাঙ্কফুর্টের কাছে কেন্টাকিতে,
কলম্বাসের কাছে এতে ওহাইওতে নাসভিলের কাছে টেনেসিতে, জেফারসনের কাছে মিসরিতে, আর সব শেষে শিকাগোর পাশের ইলিনয়তে। টনক নড়ল সারা দেশের। জনসাধারণের নিরাপত্তার খাতিরে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের জন্য খুব জরুরি হয়ে দাঁড়ালো। কিন্তু এরকম গতিতে ছুটে যাওয়া কাউকে গ্রেপ্তার তো দূরের কথা, আটকানো অসম্ভব। বরং রাস্তাতে ব্যারিকেড সৃষ্টি করা যেতে পারে। তাহলে কখনো না কখনো এসবের সাথে প্রচণ্ড সংঘর্ষে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ভুতুড়ে গাড়ি। যত সব আজেবাজে চিন্তা, বলল অবিশ্বাসীরা। কিভাবে ব্যারিকেড বাঁচিয়ে চলতে হয় তা ওই পাগলা ড্রাইভারের ভালো করেই জানা আছে। প্রয়োজন হলে ওটা ব্যারিকেডের উপর দিয়ে লাফিয়েই চলে যেতে পারবে, সায় দিয়ে বলল অন্যান্যরা। আর ড্রাইভার যদি স্বয়ং শয়তানি হয় তাহলে অন্য ধরনের কাণ্ডও ঘটতে পারে। সে তো আবার ভূতপূর্ব ফেরেস্তা। ফেরেস্তাগিরি হারালেও পাখাজোড়া নিশ্চয় ঠিকই আছে। হয়তো সেরকম দেখলে সায়া করে উড়েই যাবে, এমনও বলল কেউ কেউ। শেষের এই মন্তব্যটি যারা করলো তারা অবশ্য 1 নম্বর আহাম্মক। আসল সমস্যার কোনো ধারে না এরা, গুজব নিয়েই মেতে থাকে। শয়তানের যদি ডানা থাকে তাহলে তো সে পাখির মতো উড়ে চলে যেতে পারে। এত ঝুঁকি নিয়ে গাড়ি দাবড়িয়ে বেড়ানোর দরকারটা কি? এহেন পরিস্থিতিতে সে মাসের শেষ সপ্তাহে ঘটল নতুন আরেক চাঞ্চল্যকর ঘটনা। এবার সত্যি সত্যি মনে হলো এক মহা দানবের খপ্পরে পড়েছে যুক্তরাষ্ট্র। আরও কত কি ঘটার বাকি আছে তাই বা কে জানে। এরপর হয়তো আমেরিকা ছেড়ে পৃথিবীর অন্যান্য দেশে হানা দেবে পাগলা ড্রাইভার। আমেরিকার সবকটা কাগজে প্রকাশিত হলো এই চাঞ্চল্যকর খবর। খবরটা হলো একটা মোটর রেসের আয়োজন করেছিল উইসকনসিনের মোটর ক্লাব। ম্যাডিসন এই রাষ্ট্রের রাজধানী। রাস্তাটা 200 মাইল লম্বা, মোটর রেসের পক্ষে উপযুক্ত। শুরু হয়েছে পশ্চিম সীমান্তের পেরি দুচিয়েন থেকে। শেষ হয়েছে ম্যাডিসনের ভেতর দিয়ে, এগিয়ে লেক মিশিগানের পাড়ের মিলওয়াকি ছাড়িয়ে কিছু সামনে। বিশাল সাইপ্রেস গাছে ছাওয়া জাপানের নিক্কো আর নামদ এর মধ্যবর্তী রাস্তা ছাড়া পৃথিবীর আর কোথাও উইসকনসিনের এই রাস্তার চেয়ে ভালো রাস্তা নেই। তীরের মতো একটানা মাইল 50 চলে গেছে এই রাস্তা। এই রেসে অংশগ্রহণ করেছিল অনেক নামকরা মোটরসাইকেলকেও অনুমতি দেওয়া হয়েছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি এসেছিল এই রেসে, কারণ মোট পুরস্কারের পরিমাণ $50,000। প্রতিযোগিতাটা যে সাংঘাতিক হবে এতে কোনো সন্দেহ ছিল না। ধারণা করা হয়েছিল অনেক নতুন রেকর্ড সৃষ্টি হবে। হিসেব মতো সর্বোচ্চ গতিতে ছোট গাড়ির গতিবেগ ধরা হয়েছিল ঘন্টায় 80 মাইল, অর্থাৎ 200 মাইল পাড়ি দিতে সময় লাগবে ঘন্টা 3। 30 মে সকালে পেরি দুচিয়েন থেকে মিলওয়াকি পর্যন্ত রাস্তায় অন্য যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করল উইসকনসিন কর্তৃপক্ষ।
এরপরে যদি কেউ গাড়ি নিয়ে বের হয় এবং দুর্ঘটনা ঘটে, সেজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বহু লোক এলো রেস দেখতে। উইসকনসিন ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ইলিনয়, মিশিগান, আয়োয়া, এমনকি নিউ ইয়র্ক থেকেও এলো হাজার হাজার লোক। অনেক ইংরেজ, ফরাসি, জার্মান, অস্ট্রিয়ান স্পোর্টসম্যান এলো নিজের দেশের প্রতিযোগীদের উৎসাহিত করার জন্যে। এছাড়া যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারিদের দেশ, এলো জুয়ারিরা। মোটা টাকার অনেক বাজি ধরা শুরু হয়ে গেল। সকাল 8টায় শুরু হবে রেস। এ ধরনের রেসে দুর্ঘটনা একরকম অনিবার্য। সেটা এড়াতে ঠিক করা হলো প্রতি 2 মিনিট অন্তর ছুটে যাবে একটা করে গাড়ি। প্রথম 10 জন প্রতিযোগীকে 8টা থেকে 8টা 20-এর মধ্যে ছেড়ে দেওয়া হলো। দুর্ঘটনা না ঘটলে 11টার মধ্যে এদের অনেকেই পৌঁছে যাবে গন্তব্যে। পমের গাড়িগুলো এভাবেই যাত্রা শুরু করলো একে একে। 1.5 ঘন্টা কেটে গেল, আর মাত্র একজন প্রতিযোগী আছে, পেইরি দুচিয়ানে। প্রতি 5 মিনিট অন্তর রেসের অগ্রগতি সম্বন্ধে খবর আসছে টেলিফোনে। মাডিসন আর মিলওয়াকির মাঝামাঝি সবচেয়ে এগিয়ে আছে 4 সিলিন্ডার 20 হর্স পাওয়ারের মাইকেলিন টায়ার লাগানো রেনোয়া ব্রাদার্সের গাড়ি। এর ঠিক পেছনেই আছে একটা হারবার্ট ওয়াটসন আর একটা ডায়ন বুটন। ইতিমধ্যেই অনেক দুর্ঘটনা ঘটে গেছে। কিছু কিছু গাড়ি অসহায়ভাবে পড়ে আছে রাস্তায়। প্রতিযোগিতার শেষ পর্যন্ত গোটা 12-র বেশি গাড়ি থাকবে বলে মনে হয় না। অনেক ড্রাইভারই আহত হয়েছে, তবে কারো অবস্থায় মারাত্মক নয়। আর যদি কেউ মারাও যায়, এই আমেরিকায় সেটা এমন চমকপ্রদ কোনো খবর নয়। কয়েকজন প্রতিযোগী মিলওয়াকির ফিনিশিং লাইনের কাছাকাছি আসতে রাস্তার ধারে অপেক্ষমান জনতা সম্ভবতই দারুণ উত্তেজিত হয়ে উঠল। বেলা 10টার দিকে পরিষ্কার বোঝা গেল $20,000 প্রথম পুরস্কারটা পাবে 5টা গাড়ির যে কোনো একটা। এদের মধ্যে 2টো আমেরিকান, 2টো ফ্রেঞ্চ আর একটা ইংল্যান্ডের। এদিকে চরম অবস্থা বাজি ধরা নিয়ে। স্বদেশপ্রীতিতে উদ্বুদ্ধ হয়ে বাজি পড়তে লাগলো আমেরিকান গাড়ির পক্ষে। একসাথে এত লোক বাজি ধরায় হিমশিম খেয়ে গেল জুয়ারিরা। চারদিক থেকে শুরু হলো চিৎকার আর চেঁচামেচি। হারবার্ট ওয়াটসন 1, 2, 3, ডায়ন বুটন 1, 2, রেওনা। একটা করে নতুন খবর আসছে টেলিফোনে, আর একযোগে হই হই করে উঠছে সবাই। পেইরি দুচিয়ানের টাউন ক্লকে তখন 9:30 বাজে। হঠাৎ শহরের মাইল 2 বাইরে থেকে ভেসে এলো প্রচণ্ড শব্দ। ধুলোর মেঘের ভেতর থেকে শোনা গেল একটা গুম গুম শব্দ, সেই সাথে তীক্ষ্ণ আওয়াজ, নাভাল সাইরেনের মতো। আত্মচিৎকার উঠল জনতার মধ্যে। ছিটকে সরে গেল যেদিক পারে। হারিকেনের মতো ছুটে গেল ধুলোর মেঘ। কেউ বুঝতে পারল না কি গেল ওটা। তবে ওটার গতিবেগ ঘন্টায় 150 মাইলের কম নয়, এটা বুঝল সবাই। দেখা দিয়ে অদৃশ্য হয়ে গেল ভুতুড়ে গাড়ি। পেছনে পড়ে রইল শুধু সাদা ধুলোর একটা দীর্ঘ রেখা। এই গতিতে ছুটতে থাকলে মুহূর্তের মধ্যে সব প্রতিযোগীকে ছাড়িয়ে যাবে ওটা। তাদের দ্বিগুণ বেগে পৌঁছে যাবে গন্তব্যে। আতঙ্ক কেটে যেতেই সামলে উঠে চিৎকার জুড়ে দিল জনসাধারণ, এটাই সেই শয়তানের গাড়ি। হা হা, পুলিশের সাধ্য নেই এটাকে ধরে। গত 15 দিন এটা ছিল কোথায়? ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর ফিরে আসবে না কখনো। এটা শয়তানের গাড়ি, চলছে নরকের আগুনে। ড্রাইভার স্বয়ং শয়তান। সত্যি কথা বলতে কি, যদি শয়তানি না হবে তাহলে রহস্যময় এ গাড়ি এত জোরে কে চালিয়ে নিয়ে গেল? তবে এটা যে সেই আগের গাড়িটাই তা স্পষ্ট বোঝা গেল।
এতদিন কোনো খবর না পেয়ে পুলিশ যদি ভেবে থাকে তাদের ভয়ে পালিয়ে গেছে গাড়িটা, তবে সে ধারণা ভুল। বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠতেই হুড়মুড় করে মানুষ ছুটল টেলিফোনের দিকে। সামনে যারা আছে তাদেরই শুধু নয়, সেই সাথে সাবধান করে দিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সামনের গাড়িগুলোকেও। সাবধান না হলে পাহাড়ি ধসের মতো ছুটে যাওয়া এই পাগলা গাড়ির সামনে পড়ে ছাতু হয়ে যাবে সব কিছু। আচ্ছা, দুর্ঘটনা যদি ঘটেই তাহলে এই উন্মাদ ড্রাইভারও কি আহত হবে না? মনে হয় না। সে নিশ্চয় খুব পাকা লোক। সব রকমের পরিস্থিতি সামাল দেওয়ার কায়দা তার ভালোই জানা আছে। সৌভাগ্যের বিষয়, উইসকনসিন কর্তৃপক্ষের ঘোষণার ফলে প্রতিযোগী গাড়িগুলো ছাড়া অন্য কোনো যানবাহন নেই রাস্তায়। কিন্তু এভাবে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাস্তায় নেমে পড়ার কী অধিকার আছে এই রহস্যময় গাড়ির? ওদিকে টেলিফোন মারফত খবর পেয়ে প্রতিযোগীরা গ্র্যান্ড প্রাইজের কথা ভুলে সরে গেল রাস্তার একপাশে। তাদের মতে গাড়িটা তাদের পাশ দিয়ে ছুটে গেছে অন্তত 150 মাইল বেগে। প্রতিযোগীরা প্রাণপণে ছুটছিল, তা সত্ত্বেও এই গাড়ি তাদের পাশ দিয়ে এত দ্রুত বেরিয়ে যায় যে ওটার চেহারা কেমন সেটুকু দেখার সৌভাগ্য কারো হয়নি। চোখের পলকে যেন ছুটে গেল 30 ফুট লম্বা একটা শলাকা। বন বন করে ঘুরে চলেছে চাকা। চোখে পড়ে কি পড়ে না। এবারও দেখা গেল না ড্রাইভারকে। গাড়ির মধ্যে বসে থাকার কারণে প্রতিবারের মতো এবারও সে সবার চোখে ফাঁকি দিয়ে গেল। সাবধান করে দেয়া হলো মিলওয়াকিকে। খবর পেয়ে অবস্থা কী দাঁড়ালো তা সহজেই অনুমেয়। রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল সবাই। ব্যারিকেডে ধাক্কা লেগে যেন ছাতু হয়ে যায় শয়তানের গাড়ি। কিন্তু সময় পাওয়া যাবে তো, যে কোনো মুহূর্তে এসে পড়বে ওটা। হঠাৎ একটা জিনিস খেয়াল করলো সবাই। রাস্তাটা শেষ হয়েছে লেক মিশিগানের পারে, অতএব ব্যারিকেড দেওয়ার দরকারই নেই। এই ড্রাইভার স্থলপথে যেমন দক্ষ, তেমনটা যদি দলপথে না হয় তাহলে তাকে থামতেই হবে। এদিকে দেশের অন্যান্য জায়গার মতো রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যেও শুরু হলো কল্পনার উদ্ভট ঘোড়া ছোটানো। গাড়ির চালক স্বয়ং শয়তান, একথা যারা বিশ্বাস করল না তারা বলল বাইবেলে বর্ণিত অ্যাপোকালিপস থেকে নিশ্চয় নেমে এসেছে ভয়ানক কোনো দানব। আর সময় নেই, যে কোনো মুহূর্তে এসে পড়বে ভুতুরে গাড়ি। তখনও 11টা বাজেনি। হঠাৎ রাস্তার প্রান্ত থেকে ভেসে এলো গুম 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 শব্দ। সাংঘাতিক ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে খেতে ধুলোর মেঘ লাফিয়ে উঠল শূন্যে। বাতাস চিরে ভেসে এলো তীক্ষ্ণ হুইসেলের শব্দ। সাবধান, এসে পড়েছে দানব গাড়ি, যে যেখানে আছো সরে যাও। গাড়িটা রাস্তার প্রায় শেষে এসে পড়েছে, কিন্তু গতি কমেনি একটু। আরও আধ মাইল সামনেই লেক মিশিগান। এভাবে ছুটলে এখনই ওটা সোজা গিয়ে পড়বে পানিতে। আচ্ছা, গাড়িটা খারাপ হয়ে যায়নি তো? এমনও তো হতে পারে ড্রাইভার কিছুতেই আর ওটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। খসে পড়া তারার মতো মিলওয়াকির বুক চিরে বেরিয়ে গেল ওটা। এবার শহর ছাড়িয়েই কি সোজা ওটা গিয়ে ঝাঁপ দেবে লেক মিশিগানে? শেষ মুহূর্তে সামান্য মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল গাড়িটা। পেছনে আর কোনো চিহ্নই পড়ে রইল না। 5 সব কাগজে যখন এইসব গরম গরম খবর প্রকাশিত হচ্ছে, তখন আমি আবার ফিরে এসেছি ওয়াশিংটনে। ফেরার পথে চিফের অফিসে গিয়েছিলাম দেখা করতে। তাকে পেলাম না। পারিবারিক কারণে কয়েক সপ্তাহের জন্য বাড়ি গেছেন। তবে আমার ব্যর্থতার খবর নিশ্চয় পেয়েছেন তিনি। বিশেষ করে নর্থ ক্যারোলিনার খবরের কাগজগুলো যখন আমাদের গ্রেট আইরি অভিযানের আদ্যপান্ত বর্ণনা দিয়েছে। তার অনুপস্থিতিতে মেজাজটা খারাপ হয়ে গেল আমার। বুঝতে পারলাম না এবার কি করা উচিত। গ্রেট আইরির অভিযানের আদ্যপান্ত গ্রেট আইরির রহস্য উদ্ঘাটনের চেষ্টা বাদ দেব? না, এ হতে পারে না।
বারবার চেষ্টা করে ব্যর্থ হলেও হাল ছেড়ে দেব না। গ্রেট আইরির দেয়ালের অপর পারে পৌঁছানো মানুষের সাধ্যের বাইরে, এ আমি বিশ্বাস করি না। মানুষ অত সহজে হারে না। চারদিকে ভাড়া বাঁধলেই চুরোয় ওঠা যাবে, অথবা পাথর ফাটিয়ে সুড়ঙ্গ সৃষ্টি করলেও মনে হয় কাজ হবে। আমাদের ইঞ্জিনিয়াররা এর চেয়ে অনেক কঠিন কঠিন কাজ করছে প্রতিদিন। তবে খরচের কথাটাও ভাবা দরকার। লাভের চেয়ে খরচই যদি বেশি হয়ে যায় তাহলে তো সেটা করার কোনো মানে নেই। সুড়ঙ্গ খুঁড়তে গেলে হাজার হাজার ডলার দরকার। শুধু জনসাধারণ আর আমার কৌতূহল মেটানোর জন্যে এত খরচা করার কোনো যুক্তি আছে কি? আমার নিজের এমন কিছু টাকা নেই। মিস্টার ওয়ার্ড অবশ্য ইচ্ছে করলে সরকারি টাকা খরচ করতে পারেন, কিন্তু তিনি তো নেই। এ ব্যাপারে কোটিপতিদের উৎসাহিত করা যায় কি না তাও ভাবলাম। ওহ, তাদের যদি বলতে পারতাম পাহাড়ের মধ্যে সোনার রূপার খনি আছে। কিন্তু এ ধরনের বাজে কথা কেউ বিশ্বাস করবে না। প্রশান্ত মহাসাগরীয় পর্বতমালা, ট্রান্সভাল আর অস্ট্রেলিয়ার সোনার খনির কথা অনেকেই বিশ্বাস করবে, কিন্তু আপালাসিয়ান পর্বতমালায় ওহো। মিস্টার ওয়ার্ড ফিরলেন 15 জুন। আমার ব্যর্থতার কথা জানা সত্ত্বেও ধমকালেন না। ঘরে ঢুকতেই সউল্লাসে বললেন, এই তো এসে গেছে আমাদের স্টক সাহেব। আহা, বেচারার বড় করুণভাবে হার স্বীকার করেছে। উপায় ছিল না মিস্টার ওয়ার্ড, জবাব দিলাম আমি। প্রকৃতির বাধার কাছে মানুষ অসহায়। তবু হয়তো এই পাহাড় জয় করা যেত, কিন্তু উপযুক্ত শক্তি ছিল না আমার হাতে। জানি, আমি সবই জানি। সে ব্যাপারে আমার একটু সন্দেহ নেই স্টক। তবুও গ্রেট আইরিতে কি ঘটছে তার কিছুই জানতে পারোনি তুমি। এ কথা তো ঠিক। হ্যাঁ, কিছুই জানতে পারিনি। আগুনের কোনো আভাস চোখে পড়েনি? না। সন্দেহজনক শব্দটব্দ? না। তাহলে তো এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না গ্রেট আইরির মধ্যে আগ্নেয়গিরি আছে কি নেই। হ্যাঁ, এখনো অনিশ্চিত। তবে আগ্নেয়গিরি যদি থাকেও সেটা যে আবার ঘুমিয়ে পড়েছে একথা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমাদের হাতে আছে। কিন্তু ওটা যে ফের জেগে উঠবে না তারই বা বিশ্বাস কি? একটা আগ্নেয়গিরি সম্পূর্ণ নিভে না গেলে তার বিশ্বাস নেই। তবে গোটা ব্যাপারটাই যদি ক্যারোলিনার মানুষের উর্বর মস্তিষ্কের ফসল হয় সেটা আলাদা কথা। না স্যার, তা হতে পারে না। মর্গানটনের মেয়র মিস্টার স্মিথ ও তার বন্ধু প্লেজান্ট গার্ডেনের মেয়র দুজনেই দায়িত্বশীল ব্যক্তি। তারা নিজ চোখে দেখেছেন গ্রেট আইরির চূড়ো থেকে আগুনের শিখা বেরোতে। ভেতর থেকে শব্দ বেরিয়েছে, একথাও ঠিক। এই অদ্ভুত ঘটনা যে ঘটেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বেশ, বললেন মিস্টার ওয়ার্ড। মানলাম ঘটনাগুলোকে অস্বীকার করা যায় না, কিন্তু গ্রেট আইরির রহস্য তো আর উদ্ধার করা গেল না। রহস্য যদি জানতেই হয় যথেষ্ট খরচ করলে ঠিকই জানা যাবে। গাইতি আর ডিনামাইট নিয়ে নেমে পড়ল ওই রহস্য উদ্ঘাটন করতে দেরি হবে না। তা ঠিক। তবে এখন আর অত ঝামেলা করে লাভ কি? গ্রেট আইরি তো এখন চুপচাপ। আবার উৎপাত শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। এমনও হতে পারে প্রকৃতি হয়তো খুলে দেবে এই রহস্যের দুয়ার। মিস্টার ওয়ার্ড, বিশ্বাস করুন, যে কাজের জন্য আপনি আমার উপর নির্ভর করেছিলেন সেটা না করতে পেরে আমি খুব লজ্জিত। চুপ করো তো, মন খারাপ করো না স্টপ। এই পরাজয় মেনে নাও। জীবনে মানুষ কি সব কিছুতেই সফল হয়? পুলিশকেও তো হারতে হয়। কত অপরাধীকে আমরা ধরতে পারি না। একটু বেশি বুদ্ধিমান হলে ওদের কাউকেই কি আমরা কখনো ধরতে পারতাম? আমার তো মনে হয়
অপরাধের প্ল্যান করা, সে চুরি বা হত্যা যাই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। বিন্দুমাত্র সূত্র পেছনে ফেলে না রেখে অনায়াসেই এসব কাজ করা যায়। যাক, অপরাধ তত্ত্ব সম্বন্ধে তোমাকে জ্ঞানদান করার কোনো ইচ্ছে আমার নেই। নিশ্চয় বুঝতে পারছো কি বলতে চাই। আমি কিছুতেই চাই না অপরাধীরা বুদ্ধিমান হোক। ওরা যেমন আছে তেমনি থাকুক। এরপরও তো কত অপরাধী আমাদের আঙুলের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে চিফের সাথে আমি একমত। অপরাধীদের মধ্যেই খুঁজে পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে গবেট লোকদের। এজন্যেই আরও অবাক হয়েছি রহস্যময় গাড়িটার বিন্দু বিসর্গ কেউ জানতে পারল না বলে। চিফ এই প্রসঙ্গ তুলতেই আমি আর আমার বিস্ময় গোপন করতে পারলাম না। তিনি ব্যাপারটা বুঝিয়ে বললেন, গাড়িটাকে অনুসরণ করা একরকম অসম্ভব। যতবার এটাকে দেখা গেছে ততবারই, এমনকি টেলিফোনে খবর দেওয়ার আগে এটা উধাও হয়ে গেছে। বহু দক্ষ পুলিশ এজেন্ট ছড়িয়ে আছে সারা দেশে, কিন্তু তাদের কেউই এই শয়তানকে ধরতে পারেনি। এক জায়গা থেকে আরেক জায়গায় একটানা গাড়ি চালিয়েও যায়নি সে। মুহূর্তের জন্যে দেখা দিয়েছে, আবার যেন মিলিয়ে গেছে বাতাসে। একবার শুধু তাকে দেখা গেছে বেশ কিছুক্ষণ ধরে। পেইরি থেকে মিলউকি পর্যন্ত পথ সে পেরিয়েছে 1.5 ঘন্টারও কম সময়ে। ওই ঘন্টার পর ঘন্টা আজব গাড়িটার আর কোনো খবর পাওয়া যায়নি। রাস্তার শেষ পর্যন্ত ছুটে এসে গতিবেগ সামাল দিতে না পেরে ওটা কি ডুবে গেছে লেক মিশিগানের পানিতে? গাড়ি আর তার ড্রাইভার কি শেষ হয়ে গেছে? তাহলে কি ভয় পাবার মতো আর কিছু নেই? অধিকাংশ লোক কিন্তু বিশ্বাস করলো না এ কথা। তারা বলল, আবার দেখা যাবে ওটাকে। ঘটনাটা যে অসাধারণ তা খোলাখুলি স্বীকার করলো মিস্টার ওয়ার্ড। আমিও তার সাথে একমত হলাম। এই শয়তান ড্রাইভারকে যদি সত্যি আর দেখা না যায়, তাহলে গোটা ঘটনাকে মানুষের বুদ্ধির অগোচর রহস্য ব্যাখ্যা দিয়ে ধামাচাপা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঘটনাটা যে অসাধারণ তা খোলাখুলি উপায় থাকবে না। গোটা ব্যাপার নিয়ে যথেষ্ট আলোচনা হলো স্টিভের সাথে। ভাবলাম এবার আমার ওঠার পালা। এই সময় বার কয়েক পায়চারি সেরে তিনি হঠাৎ বলে উঠলেন, মিলওয়াকিতে যা ঘটে গেল তা খুবই আশ্চর্যজনক। তবে এখানে যা আছে সেটাও কম আশ্চর্য নয়। বোস্টন থেকে আসা একটা রিপোর্ট আমার হাতে তুলে দিলেন তিনি। বিষয়টা নিয়ে ইভিনিং পেপারগুলো সবে হইচই শুরু করেছে। রিপোর্টে চোখ দিতেই বাইরে থেকে ডাক এলো চিপের। জানালার পাশে বসে খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলাম রিপোর্টটা। কিছুদিন ধরে মেইন, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের উপকূলে একটা জিনিস দেখা যাচ্ছে। কেউ সঠিক বর্ণনা দিতে পারছে না। তীর থেকে 2-3 মাইল দূরে পানির ভেতর দিয়ে কি যেন একটা চলে যায় প্রবল আলোড়ন তুলে। ঢেউ চিরে একটা ছুটে যায় সামনে, আবার পিছিয়ে আসে, তারপর অদৃশ্য হয়ে যায়। এত জোরে ছোটে যে সেরা টেলিস্কোপেও ধরা পড়ে না। জিনিসটা 30 ফুটের বেশি লম্বা হবে না। চেহারা চুরুটের মতো, আর রং সবুজাভ হওয়ার জন্যে সাগরের পানির সাথে প্রায় মিশে থাকে। কেপ কড আর নোভা স্কটিয়ার উপকূল বরাবরই এটাকে বেশি দেখা গেছে। প্রভিডেন্স, বোস্টন, পোর্টসমাউথ আর পোর্টল্যান্ড থেকে অনেক মোটরবোট ও স্টিম লঞ্চ চেষ্টা করেছে জিনিসটার কাছে ঘেঁষবার। তারা করবার চেষ্টাও করেছে, পারেনি।
আশপাশে যাবার আগেই তীরের মতো ছুটে চলে গেছে ওটা দৃষ্টিসীমার বাইরে। স্বভাবতই এই ঘটনা নিয়ে শুরু হলো জল্পনা কল্পনা গুজব, কিন্তু কোনো ধারণাই সঠিক বলে প্রমাণিত হলো না। নাবিকরা প্রথমে এটাকে মনে করলো তিমির মতো প্রকাণ্ড কোনো মাছ, কিন্তু এটা তো জানা কথা, তিমি মাছ কিছুক্ষণ অন্তর অন্তর ভেসে ওঠে শ্বাস নেওয়ার জন্যে। তাছাড়া তিমি নাকের ফুটো দিয়ে পানি আর বাতাস মিশ্রিত পিচকারি ছাড়ে, কিন্তু এটা তো সেরকম কোনো পিচকারি ছোড়েনি, শ্বাসও নেয়নি শব্দ করে। তো এটা যদি কোনো সামুদ্রিক স্তন্যপায়ী জীব না হয়, তাহলে এটা কোন জাতের অজানা দানব? পৌরাণিক সেই দানবগুলো নয়তো? ক্রাকেন, লেভিয়াথান বা সুরওয়ালা সামুদ্রিক সাপ? নিউ ইংল্যান্ডের কুল বরাবর সবাই সন্তুষ্ট হয়ে উঠেছে এই ঘটনায়। জেলে নৌকা বা প্রমোদতরীগুলো কুল ছেড়ে বেশি দূরে যাওয়ার সাহস পাচ্ছে না। এটাকে দেখা গেলেই নৌকাগুলো তড়িঘড়ি ছুটছে সবচেয়ে কাছের বন্দর লক্ষ্য করে। দানবটা হিংস্র হতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটার কবলে পড়া থেকে তো আর বুদ্ধিমানের কাজ নয়। বড় জাহাজ ও স্টিমারের অবশ্য তিমি বা অন্যান্য দানবকে দেখে ভয় পাবার কিছু নেই। এ ধরনের জাহাজে করে 2-1 মাইল দূর থেকে জিনিসটাকে দেখেছে অনেকেই, কিন্তু কাছে যাবার চেষ্টা করতেই বিদ্যুৎ গতিতে পালিয়েছে ওটা। একদিন বোস্টন থেকে আমেরিকান একটা গানবোট এটাকে তাড়া করেছিল। উদ্দেশ্য ধরতে না পারলেও এটাকে লক্ষ্য করে কয়েকবার কামান দাগা, কিন্তু চোখের পলকে মিলিয়ে গেছে ওটা। চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে, ওটা নৌকা বা মানুষকে আক্রমণ করতে চায় না। এই পর্যন্ত পড়া হতেই ফিরে এলেন মিস্টার ওয়ার্ড। বললাম, সামুদ্রিক সাপ বা আর যাই হোক, এটাকে কোনো দোষ দেওয়া যায় না। বড় জাহাজ দেখলে পালিয়ে যায়, ছোট নৌকা দেখে তাড়া করে না। মাছ হলে তো এই অনুভূতি বা বুদ্ধি থাকার কথা নয়, কিন্তু তাদের আবেগ থাকে, আর সেই আবেগ যদি প্রবলভাবে চারা দেয়, কিন্তু এটা তো কারো ক্ষতি করেনি। দু একটা ব্যাপার ঘটতে পারে, হয় এটা উপকূল ছেড়ে চলে যাবে অথবা ধরা পড়বে। ধরা পড়লে অবসর সময়ে এটাকে ভালো করে পরীক্ষা করা যাবে ওয়াশিংটন জাদুঘরে। কিন্তু এটা যদি সামুদ্রিক জন্তু না হয়, তাহলে আর কি হতে পারে? বিস্মিত হয়ে প্রতিবাদ করলাম আমি। পড়াটা আগে শেষ করো, বললেন চিফ। তাই করলাম। রিপোর্টের শেষের দিকে কিছু কিছু অংশে তিনি লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছেন। প্রথমে সবাই ভেবেছে এটা সামুদ্রিক জন্তু, তারা দিয়ে উপকূল থেকে ভাগানো যাবে, কিন্তু অন্য ধরনের একটা মত শোনা গেল। জনসাধারণ সন্দেহ করতে শুরু করলো, মাছের আকারে এটা কোনো নতুন শক্তিশালী জাহাজ নয় তো? যদি তাই হয়, তাহলে প্রচণ্ড শক্তি এর ইঞ্জিনে। যে বৈজ্ঞানিক এটা তৈরি করেছেন, তিনি হয়তো তার গৃহ আবিষ্কার রহস্য ফাঁস করার আগে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে চান, তাক লাগিয়ে দিতে চান নৌ জগৎকে। এটার অনায়াস চলাফেরা, পানি তোলপাড় করে ছোটা তীরের মতো গতি সবই সারা পৃথিবীর কৌতূহল উদ্বেগ করার পক্ষে যথেষ্ট। সে সময় জলযান তৈরির ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। বিশাল সব স্টিমার আটলান্টিক পাড়ি দিত মাত্র 5 দিনে। ইঞ্জিনিয়াররা আরও উন্নতির আশা করছেন। নৌবাহিনীও পিছিয়ে নেই।
তাদের ক্রুজার, টর্পেডো বোট, ডেস্ট্রয়ার, ভারতীয় সওদাগরি জাহাজ বা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সবচেয়ে দ্রুতগতি স্টিমারের সাথে পাল্লা দিতে সক্ষম। নতুন ধরনের জাহাজ হলেও এটার গঠন সম্পর্কে নিশ্চিত ধারণা এখনও পাওয়া যায়নি। তবে আজ পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের চেয়েও এটার ইঞ্জিনের শক্তি নিশ্চয় অনেক অনেক বেশি। কিসে চলে এই ইঞ্জিন তাও অজানা। তবে যেহেতু এটার কোনো পাল নেই, তাই মনে হয় এটা বাতাসে চলে না, কোনো চিমনি নেই, সুতরাং এটা বাষ্পচালিতও নয়। এই পর্যন্ত পড়ে আবার থামলাম। জিনিসটা ঠিক বোঝা গেল না। চুপচাপ ভাবছি কি বলা যায়। কি ভাবছো স্টক? শুধলেন চিপ। ভাবছি এই জাহাজটা তো প্রচণ্ড গতিতে ছুটতে পারে। ঠিক এই রকম গতিতেই ছুটতে পারতো সেই অদ্ভুত মোটরটা। আর এই দুটোর কোনোটার ইঞ্জিন সম্বন্ধেই আমরা কিছু জানি না। এই তাহলে তোমার ধারণা? হ্যাঁ, এখানে একটা মাত্র সিদ্ধান্তেই উপনীত হওয়া যায়। ধরা যাক লেক মিশিগানে চিরকালের মতো সলিল সমাধি হয়েছে রহস্যময় ডাইভারের। কিন্তু এখন এই নাবিকের রহস্য উদ্ঘাটন করাটাও কম গুরুত্বপূর্ণ নয়, এবং একাজ যদি করতেই হয় তাহলে সেটা করতে হবে জাহাজটা মহাসাগরের অতলে ডুব দেওয়ার আগেই। কিন্তু এত বড় একটা আবিষ্কারকে লুকিয়ে রেখেই বা আবিষ্কর্তার কী লাভ? শুধু আমেরিকা নয়, পৃথিবীর যে কোনো দেশ তো এটাকে যে কোনো মূল্যে কিনতে রাজি হবে। সেই ভুতুড়ে গাড়ির চালক আত্মপরিচয় গোপন রাখতে চেয়েছিলেন, তেমনি এই জাহাজের আবিষ্কারকও হয়তো পরিচয় গোপন রাখতে চান। প্রথম গাড়িটা যদি এখনও থেকেও থাকে, ওটার কথা আর শোনা যায়নি, তেমনি এই দ্বিতীয়টাও যদি নানা কিরামতি দেখানোর পর অমনি করে অদৃশ্য হয়ে যায়, সে হবে এক চরম দুর্ভাগ্যের ব্যাপার।